সহকর্মীদের সঙ্গে ব্যক্তিত্বের মিল কতটা প্রভাব ফেলে? ব্যক্তিত্বের মিল কাজের ক্ষেত্রেও প্রভাব ফেলে। পৃথিবীর প্রত্যেক মানুষ একে অন্যের থেকে আলাদা, তবু অনেকের সঙ্গেই কিছু না কিছু ক্ষেত্রে মিল থাকে। আমরা যেখানে কাজ করি সেখানেও কারো না কারো সঙ্গে ব্যক্তিত্বে কিছুটা মিল থাকে। সেটা বসের সঙ্গে হতে পারে, আবার অন্য সহকর্মীর সঙ্গেও হতে পারে। আর এই ব্যক্তিত্বের মিল কাজের ক্ষেত্রেও প্রভাব ফেলে। কিছু সহকর্মীকে দেখামাত্র আপন মনে হয়, আবার কেউ কেউ যেন আমাদের থেকে একেবারেই আলাদা। গবেষণা বলছে এই ব্যক্তিত্বের মিল অমিল কর্মক্ষেত্রে আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তিত্বের মিল ভালো নাকি খারাপ, এ নিয়ে অনেক লেখালেখি হয়। কেউ এটার পক্ষে বলে তো কেউ বিপক্ষে। বিশেষ করে প্রেম বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের মত হল সম্পর্কে ব্যক্তিত্বের মিল থাকাটা খুবই জরুরি, কারণ সারা জীবন একসঙ্গে বসবাস করবে। একে অপরের সঙ্গে মিল না থাকলে তখন বসবাস করাটা কঠিন হয়ে পড়বে। সাংসারিক ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া লাগবে। যেমন খুব গোছানো একজন মানুষ হয়তো একই রকম একজনের সঙ্গে থাকতে পছন্দ করবে, কোনো অগোছালো মানুষের সঙ্গে নয়। আবার আরেকটা মত হল খুব অগোছালো একজন মানুষ হয়তো একজন গোছানো মানুষের সঙ্গে থাকলে ভালোভাবে চলতে পারবে, কারণ অন্য কোনো অগোছালো মানুষের সঙ্গে সম্পর্ক হলে তখন জীবন আরও অগোছালো হয়ে যাবে। গবেষকেরা এই ধারণাগুলো গভীরভাবে খতিয়ে দেখেছেন। কিছু গবেষণায় ব্যক্তিত্বের মিলের তেমন প্রভাব পাওয়া যায়নি, আবার কিছু গবেষণায় ইতিবাচক প্রভাব দেখা গেছে। যেমন নারীরা তাদের সঙ্গীর সঙ্গে ব্যক্তিত্বের মিল বেশি হলে সম্পর্ক নিয়ে বেশি সন্তুষ্টি প্রকাশ করেন। একইভাবে শিক্ষার্থীরা তাদের মতো ব্যক্তিত্বের শিক্ষককে বেশি পছন্দ করে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে ব্যক্তিত্বের মিল। কখনো কি আপনি আপনার বসের ব্যক্তিত্ব নিয়ে ভেবেছেন? আপনি যে নতুন ও সৃজনশীল আইডিয়া দেন, আপনার বস কি সেগুলো গ্রহণ করতে আগ্রহী? নাকি আপনি পরিবর্তন আর নতুনত্ব চান, কিন্তু আপনার বস পরিবর্তনে অনিচ্ছুক? ইউরোপিয়ান জার্নাল অফ ওয়ার্ক অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজিতে প্রকাশিত একটা গবেষণায় কর্মীদের সঙ্গে তাদের বসের ব্যক্তিত্বের মিল এবং কাজের প্রতি আগ্রহের সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। এই গবেষণায় কর্মী ও বস দুজনই নিজেদের ব্যক্তিত্ব সম্পর্কে মতামত দিয়েছেন। কর্মক্ষেত্রে নিজেকে উৎসাহিত রাখতে কী করবেন? এখানে দুটি ব্যক্তিত্ব বৈশিষ্ট্যের ওপর জোর দেওয়া হয়েছে। ১. কেউ কতটা নতুন অভিজ্ঞতা ও পরিবর্তনের প্রতি খোলা মনোভাব রাখে। ২. কেউ কত সহজে নেতিবাচক আবেগ অনুভব করে। গবেষণায় দেখা গেছে যেসব কর্মী নতুন অভিজ্ঞতা ও পরিবর্তনের প্রতি খোলা মনোভাব রাখে, বসের সঙ্গে তাদের মিল বেশি ছিল, তারা কাজে বেশি আগ্রহী। অর্থাৎ কর্মীরা এমন বস চান যিনি তাদের মতোই নতুন আইডিয়া ও পরিবর্তন পছন্দ করেন। তবে দ্বিতীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে ফলাফল একটু ভিন্ন। এখানে দেখা গেছে বস ও কর্মীর আবেগপ্রবণতায় পার্থক্য থাকলে সেটাই বরং উপকারী হতে পারে। অর্থাৎ আপনি আপনার বসের চেয়ে বেশি বা কম আবেগপ্রবণ হলেও সেটাও ভালো হতে পারে। এতে একদিকে যেমন বসের ওপর ভরসা করা যায়, তেমনি বসও আপনার উপর ভরসা করতে পারেন। অন্য সহকর্মীদের মধ্যে ব্যক্তিত্বের মিল। কিছু গবেষণায় কর্মক্ষেত্রে অন্য সহকর্মীদের ব্যক্তিত্বের মিল নিয়েও আলোচনা করা হয়েছে। যেমন আপনি যদি কোনো নতুন আইডিয়াতে খুব আগ্রহী হন আর আপনার সহকর্মীরা আগ্রহী না হন, তাহলে কাজ করা চ্যালেঞ্জিং হতে পারে। তবে এক্ষেত্রেও ফলাফল একরকম নয়। কিছু গবেষণা বলছে মিল থাকলে কাজ ভালো হয়, আবার কিছু গবেষণা বলছে বৈচিত্র্য বা ভিন্নতা থাকলে টিমের কাজের মান বাড়তে পারে। মোট কথা, একটি টিমে যেমন ব্যক্তিত্বের ভিন্নতা নানা দৃষ্টিভঙ্গি, ভূমিকা ও সমস্যা সমাধানের কৌশল নিয়ে আসতে পারে, তেমনি কিছু ক্ষেত্রে এই ভিন্নতাই আবার সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করে। কর্মক্ষেত্রে ব্যক্তিত্ব মানিয়ে নেওয়া। বসের সঙ্গে হোক বা সহকর্মীদের সঙ্গে, ব্যক্তিত্বের মিল বা অমিল কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা নেতৃত্বের জায়গায় আছেন, তাদের কর্মীদের সঙ্গে ব্যক্তিত্বের সামঞ্জস্য নিয়ে ভাবা জরুরি। সম্ভব হলে বসদের উচিত তাদের আচরণে কিছুটা নমনীয়তা আনা, যেন কর্মীর প্রয়োজন অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারেন। এর মানে এই নয় যে তারা নিজের ব্যক্তিত্ব বদলে ফেলবেন, বরং পরিস্থিতি অনুযায়ী আচরণ করবেন। এ ধরনের নমনীয়তা কর্মীদের উপকারে আসতে পারে, কাজের পরিবেশও ভালো থাকবে। টিম ওয়ার্কের ক্ষেত্রেও, বিশেষ করে যেখানে দুজন খুব কাছাকাছি কাজ করেন, তাদের মধ্যে ব্যক্তিত্বের মিল থাকাটা গুরুত্বপূর্ণ হতে পারে। কাজ বন্টনের সময় ব্যক্তিগত পছন্দ বিবেচনা করা সম্ভব না হলেও যেখানে কাজের ঘনিষ্ঠতা বেশি, সেখানে কার সঙ্গে কাজ করবেন সে বিষয়ে কিছুটা মতামত দেওয়ার সুযোগ থাকলে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েরই লাভ হতে পারে। মনে রাখবেন, ব্যক্তিত্বের মিল বা অমিলের প্রভাব অনেকটাই নির্ভর করে আপনার পাশের ব্যক্তিটির ওপর। আপনি নিজে হয়তো অগোছালো মানুষ, কিন্তু গোছানো কারো সঙ্গে কাজ করতে পছন্দ করেন।
অন্যদিকে সেই গোছানো মানুষটি হয়তো বিষয়টি একদমই পছন্দ করছেন না। বিদেশে পড়াশোনার জন্য স্যাট কেন গুরুত্বপূর্ণ জেনে নিন বিস্তারিত। সঠিক পরিকল্পনা, অধ্যাবসায় ও সময়মতো পদক্ষেপই শিক্ষার্থীদের নিয়ে যেতে পারে বিশ্বমানের শিক্ষা ও কেরিয়ারের গন্তব্যে। বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি পর্বে স্যাট, স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট এসএটি, গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। স্যাট পরীক্ষা অগ্রাধিকার তালিকার শীর্ষে থাকা উচিত, কারণ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর অনেকেই স্যাট স্কোরকে স্নাতক ভর্তি প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতার মানদণ্ড হিসেবে বিবেচনা করে। স্যাট পরীক্ষা যাচাই করে যে একজন শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পাশের পর বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা গ্রহণের জন্য কতটুকু তৈরি হল। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ক্যানাডায় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়তে আগ্রহীদের জন্য স্যাট গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ার প্রস্তুতি যাচাই করা হয়। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সঙ্গে স্যাট স্কোর জমা দিতে হয়। এছাড়া শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য স্যাট পরীক্ষার স্কোরও কাজে দেয়। বিদেশে স্নাতক পড়তে যাওয়ার জন্য স্যাট দিতে হয়। কেবল ভর্তির বিজ্ঞপ্তিতে বলা থাকলে তখনই স্যাট স্কোর জমা দিতে হবে। স্কলারশিপ পাওয়ার জন্য স্যাট স্কোর গুরুত্বপূর্ণ। যারা বিদেশে স্নাতক পড়তে চান তাদের এ পরীক্ষা দিতে হয়। সেক্ষেত্রে এসএসসির পর বা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে থাকা অবস্থাতেই স্যাট দিতে পারবেন। একজন শিক্ষার্থী যতবার ইচ্ছা ততবার এ পরীক্ষা দিতে পারেন। তবে স্যাট কিন্তু খরচে একটা পরীক্ষা, তাই প্রথমবারই ভালোমতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়াই ভালো। সায়েন্স, কমার্স ও আর্টসের সব বিভাগের শিক্ষার্থীরা স্যাট পরীক্ষা দিতে পারবেন। যতবার ইচ্ছা এ পরীক্ষা দেওয়া যায়। স্যাট কি? স্যাট হল একটি নিয়মভিত্তিক পরীক্ষা যা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র, ক্যানাডা এবং অন্যান্য দেশে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি প্রার্থীদের যোগ্যতা মূল্যায়নের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা পড়াশোনা, লেখন ও গণিতের দক্ষতা যাচাই করে এবং কলেজে পড়ার প্রস্তুতি নির্ধারণ করে। স্যাট পরীক্ষা দেওয়ার জন্য প্রথমেই স্যাটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নির্দিষ্ট ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। স্যাটের আবেদন ফি ডলারে পরিশোধ করতে হয়, তাই স্যাটের ওয়েবসাইট থেকে সঠিক তথ্য জেনে নিতে হবে। পরীক্ষা দেওয়ার কমপক্ষে 1 মাস আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করা জরুরি। এছাড়া রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে পাসপোর্ট এবং পিপি ছবির ডিজিটাল কপি। এক্ষেত্রে উল্লেখ্য যে পাসপোর্ট ছাড়া অন্য কোনো ধরনের শনাক্তকারী পরিচয়পত্র গ্রহণযোগ্য নয়। রেজিস্ট্রেশন করার পর ওয়েবসাইট থেকে যে প্রবেশপত্র দেওয়া হবে তাতে পরীক্ষার দিন, সময় ও কেন্দ্র উল্লেখ থাকবে। পরীক্ষার দিন পরীক্ষার থেকে প্রয়োজনীয় আরও কি নিয়ে যেতে হবে তাও বলা থাকে প্রবেশপত্রে। পরীক্ষার কাঠামো। স্যাট মোট 1600 নম্বরের মধ্যে মূল্যায়িত হয়। এর দুটি প্রধান অংশ রয়েছে। 1. এভিডেন্স বেসড রিডিং অ্যান্ড রাইটিং, ইংরেজি, 54টি প্রশ্ন 64 মিনিটের মধ্যে সমাধান করতে হবে। এতে রয়েছে বহু বিকল্প প্রশ্ন, শব্দাবলী, বিরামচিহ্ন এবং বাক্য সম্পূর্ণকরণ। 2. গণিত, 44টি প্রশ্ন 70 মিনিটের মধ্যে সমাধান করতে হবে। 75% প্রশ্ন বহু বিকল্প এবং 25% প্রশ্নে ছাত্রদের নিজস্ব উত্তর তৈরি করতে হবে। পরীক্ষা নেওয়ার জন্য কোনো নেতিবাচক নম্বর নেই। পরীক্ষার সময়কাল মোট 2 ঘন্টা 14 মিনিট। এটি বছরে 7 বার অনুষ্ঠিত হয়: মার্চ, মে, জুন, অগস্ট, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর। শীর্ষ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় স্যাট স্কোর: হার্ভার্ডে 1460 থেকে 1580, স্ট্যানফোর্ডে 1440 থেকে 1570, এমআইটিতে 1520 থেকে 1570। স্যাট পরীক্ষা বিদেশে উচ্চশিক্ষা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন। পুরাণে একটা দৃশ্য আছে যেটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, কিন্তু সত্যি বলতে কি ঠিকভাবে বোঝার চেষ্টা খুব কমই করি। হিরণ্যকশিপু বধের পর নরসিংহ শান্ত হলেন না, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠলেন। এটাই সেই জায়গা যেখানে গল্পটা শুধু দেবতা বনাম অসুর থাকে না, এটা সরাসরি মানুষের মনস্তত্ত্বে ঢুকে পড়ে। নরসিংহ অবতার ছিল সীমার বাইরে, না পুরো মানুষ, না পুরো পশু, না দিন না রাত, না ঘর না বাইরে, না অস্ত্র না অনস্ত্র, মানে সব নিয়ম ভাঙা একটা রূপ।
হিরণ্যকশিপু মারা গেল, কিন্তু নরসিংহের রাগ থামল না, কারণ রাগটা আর বাইরের শত্রুর জন্য ছিল না, ওটা তখন নিজের ভেতরের আগুন। এখানেই একটা খুব অস্বস্তিকর সত্য লুকিয়ে আছে। আমরা অনেক সময় ভাবি, যাকে মারতে চেয়েছিলাম তাকে হারালেই শান্তি আসবে, যার বিরুদ্ধে লড়াই সে শেষ হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি হয়? ট্রমা শেষ হয় না, শরীর থামে না, নার্ভাস সিস্টেম বুঝতে পারে না যে যুদ্ধ শেষ। নরসিংহ তখন সেই অবস্থা। হিরণ্যকশিপু শুধু একটা ব্যক্তি ছিল না, সে ছিল অত্যাচার, ভয়, অবদমন, অহংকার সবকিছুর প্রতীক। তাকে মারার জন্য যে শক্তি ডাকা হয়েছিল, সেই শক্তি এতটাই প্রবল ছিল যে কাজ শেষ হওয়ার পর আর নিজেকে গুটোতে পারছিল না। আজকের ভাষায় বললে, নরসিংহ ছিল একেবারে ফাইট রেসপন্স স্ট্যাক মোডে। এই জন্যই লক্ষ্মী দেবী, যিনি শান্তি, সৌন্দর্য, সম্পর্ক, নার্চারিংয়ের প্রতীক, নরসিংহের কাছে যেতে পারেননি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রতীক, কারণ ট্রমাটাইজড রাগী মন শান্তির ভাষা বোঝে না। ভালোবাসা তখন থ্রেট মনে হয়, স্নেহ তখন ইনভেশন লাগে। অনেক মানুষ আছে যারা খুব রেগে থাকে, খুব কঠিন হয়ে যায়, আর আমরা বলি, এত ভালোবাসা পাচ্ছ তবুও কেন শান্ত হচ্ছ না? কারণ নার্ভাস সিস্টেম তখনও লড়াই করছে। লক্ষ্মী সেখানে ব্যর্থ হলেন, কারণ তার শক্তি ছিল সফট রেগুলেশন, কিন্তু নরসিংহের প্রয়োজন ছিল র কন্টেইনমেন্ট। এখানেই প্রবেশ করেন কালী, চামুণ্ডা রূপে। এটা খুব ভুল বোঝা একটা অংশ। অনেকে ভাবে কালী নরসিংহকে হারালেন। আসলে না, কালী নরসিংহকে দমন করেননি, তিনি নরসিংহের শক্তির সঙ্গে ম্যাচ করেছিলেন। চামুণ্ডা রূপ মানে রক্ত, শ্মশান, মৃত্যু, কাঁচা বাস্তবতা। কোনো সুন্দর মুখোশ নেই, কোনো সব ঠিক হয়ে যাবে নেই। মনস্তত্ত্বে যাকে বলে মিরার কন্টেইনমেন্ট। যখন কেউ এক্সট্রিম রেজ বা ট্রমাতে থাকে, তখন তাকে শান্ত হতে বললে কাজ হয় না, বরং তার রাগকে যদি কেউ সহ্য করতে পারে, ধরে রাখতে পারে, ভয় না পায়, তবেই ধীরে ধীরে রাগ নিজে থেকে নেমে আসে। চামুণ্ডা সেই কাজটাই করলেন। তিনি নরসিংহের সামনে দাঁড়িয়ে বললেন না, তুমি খারাপ বা এত রাগ ঠিক না। তিনি বললেন, আমি তোমার থেকেও ভয়ঙ্কর হতে পারি, তোমার আগুনে আমি পুড়ব না। এই মুহূর্তে নরসিংহ প্রথমবার থামলেন, কারণ ফাইনালি তার রাগ আর একা ছিল না। এটা খুব গভীর মনস্তত্ত্ব। অনেক মানুষের জীবনে লক্ষ্মী আসে, ভালো সম্পর্ক, ভালো কাজ, নিরাপত্তা, সুযোগ, কিন্তু তারা সেটা নিতে পারে না, কারণ ভিতরে একটা নরসিংহ তখনও দাঁড়িয়ে। আর কালী না এলে লক্ষ্মী স্থায়ী হয় না। এই কারণে শাক্ত দর্শনে কালী আগে, লক্ষ্মী পরে। প্রথমে শ্যাডো রেগুলেট করতে হবে, তারপরই সফটনেস পসিবল। নরসিংহ আর কালী এরা আসলে আলাদা না, এরা একই শক্তির দুই ফেজ, একটা ডিস্ট্রাকশনের, একটা ইন্টিগ্রেশনের। আমাদের ভিতরেও এটা ঘটে। যখন কেউ বছরের পর বছর অপমান সহ্য করে, ভয় পায়, নিজেকে চেপে রাখে, একদিন কিছু একটা ট্রিগার হলে সে অতিরিক্ত রেগে যায়। লোকে বলে, এত রাগ করার কি ছিল? কিন্তু আসলে সেটা আজকের রাগ না, ওটা জমে থাকা বহু বছরের নরসিংহ। এই রাগকে যদি সমাজ শুধু দমন করে বা স্পিরিচুয়াল বাইপাস করে, মাফ করে দাও, ভুলে যাও, তাহলে সেটা আরও বিকৃত হয়। কালী সেখানে প্রয়োজন, মানে নিজের অন্ধকারকে স্বীকার করা, নিজের রাগকে ডেমোনাইজ না করা, নিজের ভাঙা অংশকে ভয় না পাওয়া। এই কারণে কালী সুন্দর নন, তিনি সত্য, আর সত্য প্রথমে অস্বস্তিকর। চামুণ্ডারূপে কালী নরসিংহকে থামিয়েছিলেন, কারণ তিনি তাকে শান্ত করেননি, তিনি তাকে সম্পূর্ণ করেছিলেন। শেষে নরসিংহ বসেছিলেন, রাগ ধীরে ধীরে নেমে এসেছিল, প্রহ্লাদ সামনে এসেছিল। এটাও প্রতীক, শিশু চেতনা, নিষ্কলুষ বিশ্বাস, ভালনারেবিলিটি, এইগুলো তখনই সামনে আসে যখন রাগ নিরাপদে ধরে রাখা হয়, সরাসরি ভালোবাসা দিয়ে নয়। আগে কন্টেইনমেন্ট, পরে কানেকশন। এই গল্পটা শুধু দেবতার না, এটা আমাদের প্রত্যেকের। যদি কখনো দেখো ভিতরে একটা ভয়ঙ্কর আগুন যেটা ভালো কথা শুনে থামে না, নিজেকে দোষ দিও না।
হয়তো তোমার ভিতরে এখনো নরসিংহ আছে, আর লক্ষ্মী নয়, এই মুহূর্তে তোমার প্রয়োজন কালী, ভয়ঙ্কর না, সৎ, কারণ সত্যিকারের শান্তি আসে রাগ মেরে ফেললে না, রাগকে বোঝালে। আপনার ভাগ্য কি কপালে নাকি ডিএনএতে লেখা? জিনের গোপন ডায়েরি এডিটিংয়ে আধুনিক বিজ্ঞান। এতদিন জানতেন তো কপালে যা লেখা আছে তা মোছা যায় না, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে যদি লেখাটা আপনার জিনে থাকে তবে সেখানে কিছুটা এডিট বা কাটছাঁট করার সুযোগ কিন্তু চলে আসতেছে। হয়তো ভাবছেন এ আবার কেমন জাদুকরি কথা। চলুন বিজ্ঞানের এই জগৎটা সহজ করে বুঝি। ১. জিনোম সিকোয়েন্সিং, আপনার শরীরের ফুল বায়োডেটা। আপনার শরীর কিভাবে চলবে, আপনার চোখের রং কেমন হবে, এমনকি ভবিষ্যতে আপনার বড় কোনো রোগ হওয়ার ঝুঁকি আছে কিনা, সব কিছু লেখা থাকে আপনার জিনের ভেতর। জিনোম সিকোয়েন্সিং হলো সেই টেকনোলজি যা দিয়ে আপনার শরীরের এই কোটি কোটি অক্ষরের গোপন কোড পড়ে ফেলা যায়। কেন এটি দরকার? ধরুন একটা জাইগট তৈরি হলো। আধুনিক প্রযুক্তিতে তার জিনোম সিকোয়েন্সিং করে আগেভাগেই জানা সম্ভব তার ভবিষ্যতে কোনো বংশগত রোগ হওয়ার ঝুঁকি আছে কিনা। এটা অনেকটা লটারি জেতার আগে নাম্বার জেনে যাওয়ার মতো। ২. জিন থেরাপি, শরীরের ভেতর সফটওয়্যার আপডেট। আমাদের কম্পিউটারে ভাইরাস ঢুকলে যেমন অ্যান্টিভাইরাস দিই, জিন থেরাপি অনেকটা তেমনই। যদি কারো শরীরে কোনো ত্রুটিপূর্ণ জিন থাকে যা রোগ সৃষ্টি করছে, তবে ডাক্তাররা এখন ৩টে কাজ করার চেষ্টা করছেন: প্রতিস্থাপন, খারাপ জিন সরিয়ে ভালো জিন বসিয়ে দেওয়া; নিষ্ক্রিয় করা, যে জিনটি ঝামেলা করছে তাকে সুইচ অফ করে দেওয়া; সংশোধন, জিনের ভেতরে থাকা ভুল কোডটি ঠিক করে দেওয়া। কিভাবে করা হয়? বিজ্ঞানীরা অনেক সময় বন্ধু ভাইরাসকে বাহক হিসেবে ব্যবহার করে শরীরের ভেতর সঠিক জিনের অনুলিখি পাঠিয়ে দেন। ভাবুন তো, ভাইরাস এখন আর রোগ ছড়াচ্ছে না, বরং কুরিয়ার সার্ভিসের মতো আপনার শরীরে সুস্থতা পৌঁছে দিচ্ছে। ৩. জিনোম এডিটিং, CRISPR-Cas9, জিনের কাট কপি পেস্ট। বর্তমানে বিজ্ঞানের সবচেয়ে বড় চমকের নাম হল CRISPR-Cas9। এটা অনেকটা আপনার কিবোর্ডের ব্যাকস্পেস বা ডিলিট বাটনের মতো। জিনের যে অংশটুকুতে ত্রুটি আছে ঠিক সেই অংশটুকু কেটে সেখানে সঠিক কোড বসিয়ে দেওয়া সম্ভব। ভবিষ্যতের সম্ভাবনা হয়তো এমন একদিন আসবে যখন ডায়াবেটিস বা থ্যালাসেমিয়ার মতো রোগগুলো জন্মের আগেই জিনের পাতা থেকে মুছে ফেলা যাবে। ৪. নৈতিকতা বনাম বিজ্ঞান, আমরা কি ডিজাইনার বেবি বানাতে যাচ্ছি? সুবিধে তো অনেক, কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। যদি আমরা জিনের সব কোড বদলে দিতে পারি, তবে কি মানুষ নিজের ইচ্ছামতো ফরমায়েশ দিয়ে সুপার ইন্টেলিজেন্ট বা অলিম্পিক অ্যাথলিট সন্তান বানাতে চাইবে? একে বলা হয় ডিজাইনার বেবিজ। এটি একটি জটিল নৈতিক বিষয়। বিজ্ঞান তবে সৃষ্টার কাজে হস্তক্ষেপ করছে? এই বিতর্ক কিন্তু বিশ্বজুড়ে তুঙ্গে। শেষ কথা, বিজ্ঞান যখন আশার আলো। জিন প্রযুক্তি এখনও অনেকটা প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি আমাদের বংশগত রোগের অন্ধকার থেকে মুক্তি দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে। ক্যান্সার থেকে শুরু করে বিরল সব জেনেটিক ডিসঅর্ডার, সব কিছুর সমাধান হয়তো লুকিয়ে আছে আমাদের এই ক্ষুদ্র ডিএনএর ভাঁজেই। সচেতন থাকুন, বিজ্ঞানের সাথে থাকুন। আপনার শরীর আপনার সম্পদ, আর বিজ্ঞান তার পাহারাদার। মাইক্রোবায়োম, আপনার জিনের রিমোট কন্ট্রোল। আগের পর্বে আমরা জেনেছিলাম পরিবেশ কিভাবে আপনার জিনের নকশাকে বদলে দেয়। আজ কথা বলবো এমন এক সাম্রাজ্য নিয়ে যারা আপনার শরীরের ভেতরেই বাস করে, কিন্তু তারা আপনার নিজের অংশ নয়। আপনার জিনের রিমোট কন্ট্রোল কিন্তু অনেকটাই তাদের হাতে। মনে করুন আপনার শরীর একটা বিশাল বড় রাজপ্রাসাদ। আপনি সেই প্রাসাদের মালিক, মানে আপনার জিন। কিন্তু সেই প্রাসাদে কোটি কোটি ক্ষুদ্র ভাড়াটে বাস করে, যাদের আমরা বলি মাইক্রোবায়োম। এই ভাড়াটেরা যদি ভালো হয় তবে প্রাসাদ ঝলমল করবে, আর যদি তারা দুষ্টু হয় তাহলে মালিকের মানে জিনের 12টা বাজিয়ে ছাড়বে। স্টার মাইক্রোবায়োম আসলে কারা? সহজ কথায়, আপনার অন্ত্রে, ত্বকে এবং সারা শরীরে বসবাসকারী ট্রিলিয়ন ট্রিলিয়ন অণুজীব, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক।
মজার ব্যাপার হলো আপনার শরীরে আপনার নিজের কোষের চেয়ে এই অণুজীবের সংখ্যা সম্ভবত বেশি। অর্থাৎ আপনি আসলে যতটা মানুষ তার চেয়ে বেশি অণুজীবের কলোনি। জিনের সাথে এদের গোপন মাখামাখি। ১. উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রথম উপহার, মাতা টুইস্টি। শিশু যখন পৃথিবীতে আসে সে কেবল মায়ের কাছ থেকে জিন পায় না, পায় এক বিশাল অণুজীবের ভাণ্ডার। জন্মের সময় এবং মায়ের বুকের দুধের মাধ্যমে এই বন্ধুরা শিশুর শরীরে প্রবেশ করে। এটাই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার প্রথম সফটওয়্যার ইনস্টলেশন। ২. পেট ঠিক তো দুনিয়া ঠিক, দ্য গাট ব্রেন অ্যাক্সেস। আপনার জিন হয়তো বলছে আপনি খুব সাহসী, কিন্তু আপনার পেটের মাইক্রোবায়োম যদি উল্টোপাল্টা হয় তবে আপনার অযথাই দুশ্চিন্তা হতে পারে। এই অণুজীবগুলো এমন সব কেমিক্যাল তৈরি করে যা সরাসরি আপনার মস্তিষ্ক এবং জিনের প্রকাশকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনি কি খাচ্ছেন তা ঠিক করে দিচ্ছে আপনার মেজাজ কেমন হবে। রোগ প্রতিরোধ ক্ষমতার ওস্তাদ। আপনার জিনগত রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা অলস পুলিশের মতো। মাইক্রোবায়োম তাদের ট্রেনিং দেয় কাকে মারতে হবে আর কাকে ছাড়তে হবে। আপনার ভাড়াটেরা যদি শক্তিশালী হয় তবে ক্যান্সার বা ডায়াবেটিসের মতো জিনগত ঝুঁকিগুলোও অনেকটা দমে থাকে। আপনার শরীরের অদৃশ্য বাগান কিভাবে সাজাবেন? টিপস। ফাইবার হোক আপনার হাতিয়ার। শাকসবজি আর ফলমূল হল মাইক্রোবায়োমের প্রিয় বিরিয়ানি। আপনি যত বেশি আঁশযুক্ত খাবার খাবেন আপনার ভেতরের ভালো ব্যাকটেরিয়াগুলো তত শক্তিশালী হবে। চিনি হল এদের শত্রু। অতিরিক্ত চিনি আর প্রসেসড ফুড আপনার শরীরে খারাপ গ্যাংস্টার ব্যাকটেরিয়াদের জন্ম দেয়, যারা আপনার ডিএনএতে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে। মাটি আর প্রকৃতির কাছে যান। অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ জার্ম ফোবিয়া অনেক সময় ভালো ব্যাকটেরিয়াদের মেরে ফেলে। মাঝে মধ্যে খোলা বাতাসে যান, গাছপালা নাড়াচাড়া করুন, নতুন নতুন বন্ধু ব্যাকটেরিয়া আপনার শরীরে ঢুকতে দিন। আসল টুইস্ট, আপনি কি তাদের চালাচ্ছেন নাকি তারা আপনাকে? বিজ্ঞান বলছে আপনি যা খেতে পছন্দ করেন, যেমন মিষ্টি বা ফাস্ট ফুড, অনেক সময় তা আপনার ইচ্ছা নয়, বরং আপনার পেটের ব্যাকটেরিয়াদের চাহিদা। তারা আপনার মস্তিষ্কে সংকেত পাঠিয়ে আপনাকে দিয়ে কেনায়। ভাবুন একবার, শরীর আপনার, কিন্তু রিমোট কন্ট্রোল কার হাতে? আজকের টেক অ্যাওয়ে ডোজ। আপনার মাইক্রোবায়োম হল আপনার জিনের সবচেয়ে কাছের প্রতিবেশী। প্রতিবেশীর সাথে ঝগড়া করে যেমন শান্তিতে থাকা যায় না, তেমনি এই অণুজীবদের অবহেলা করে সুস্বাস্থ্য সম্ভব নয়। শেষ কথা, আপনার জিন আপনার জীবনের ব্লুপ্রিন্ট হতে পারে, কিন্তু সেই ব্লুপ্রিন্টকে পাহারা দেয় এই ট্রিলিয়ন ট্রিলিয়ন অণুজীব। আজ থেকেই আপনার ভেতরের এই ক্ষুদে বন্ধুদের যত্ন নেওয়া শুরু করুন। ভালো খাবার আর সুন্দর লাইফস্টাইল দিয়ে তাদের পোষ মানান। দেখবেন আপনার জিনগত সম্ভাবনাগুলো ম্যাজিকের মতো কাজ শুরু করেছে। আপনার শরীরের ভেতরের এই বিশাল বিশ্বকে ভালোবাসুন, তবেই আপনি থাকবেন ফিট আর ফুরফুরে। আপনি কি জানেন, এক বেলার নাস্তার খরচের চেয়েও কম দামে বিক্রি হচ্ছে আপনার সম্পূর্ণ পরিচয়? বিশ্বাস হচ্ছে না? ইন্টারনেটের এমন এক জগৎ আছে যেখানে আপনার নাম, ঠিকানা, এমনকি আঙুলের ছাপও পণ্য হিসেবে সাজানো থাকে। স্বাগতম ইন্টারনেটের অন্ধকার জগতে, যার নাম ডার্ক ওয়েব। আজকের ভিডিওতে আমরা জানব ডিজিটাল বাজারে আপনার দাম আসলে কত। ইন্টারনেটকে একটি হিমশৈল ভাবুন। আমরা যা দেখি গুগল, ইউটিউব বা ফেসবুক, তা পুরো ইন্টারনেটের মাত্র 10%। বাকি 90% পানির নিচে লুকানো। একে বলা হয় ডিপ ওয়েব ও ডার্ক ওয়েব। সাধারণ ব্রাউজার দিয়ে এখানে ঢোকা অসম্ভব। এখানে প্রবেশ করতে লাগে বিশেষ সফটওয়্যার, পরিচয় গোপন রাখার হাজারো স্তর, আর ঠিক এখানেই বসে অপরাধীদের গোপন হাট। অ্যামাজন বা দারাজের মতোই এখানে শপিং সাইট আছে, কিন্তু সেখানে জামা জুতো বিক্রি হয় না, সেখানে বিক্রি হয় মানুষের তথ্য। হ্যাকাররা আপনার ব্যাংক ব্যালেন্স চুরি করার আগে আপনার তথ্য চুরি করে, আর সেই তথ্যই নিলামে তোলা হয় এই বাজারে। চলুন রেট চার্টটা দেখে নিই। বর্তমান বাজার দর অনুযায়ী আপনার একটি অ্যাক্টিভ ক্রেডিট কার্ডের তথ্য বিক্রি হয় মাত্র $10 থেকে $15। আর আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডির দাম শুনলে হাসি পাবে, মাত্র $2 থেকে $4, মানে 200-300 টাকা। তবে পাসপোর্টের স্ক্যান কপির দাম একটু বেশি। অরিজিনাল স্ক্যান কপি হলে সেটা $60 থেকে $100 পর্যন্ত বিক্রি হতে পারে।
কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো ফুল জেড। এটি একটি কমপ্লিট প্যাকেজ, নাম, ঠিকানা, জন্ম তারিখ, এনআইডি সব একসাথে। এই ফুলস প্যাকেজের দাম মাত্র $30, অর্থাৎ মাত্র 3500 টাকায় কেউ আপনার ডিজিটাল জীবন কিনে আপনাকে পথে বসাতে পারে। এখানে লেনদেন হয় বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে, ফলে কে টাকা দিচ্ছে আর কে নিচ্ছে পুলিশের পক্ষে তা ধরা প্রায় অসম্ভব। এখন প্রশ্ন হলো, এই তথ্যগুলো হ্যাকাররা পায় কোথায়? আপনি তো আর নিজে গিয়ে তাদের দিয়ে আসেননি। প্রথম উৎস বড় বড় কোম্পানির ডাটা লিক। যখন ফেসবুক বা লিঙ্কডইনের মতো সাইট হ্যাক হয়, তখন কোটি কোটি তথ্য ডার্ক ওয়েবে চলে যায়। দ্বিতীয় উৎস ফিশিং। লোভনীয় অফারের লিঙ্কে ক্লিক করলেন আর ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের সব অ্যাক্সেস চলে গেল হ্যাকারদের সার্ভারে। তৃতীয় ফাঁদ, ফ্রি ওয়াইফাই। এয়ারপোর্টে বা কফি শপে পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই ব্যবহার করছেন, মাঝখানে হ্যাকার আপনার সব ব্রাউজিং ডাটা কপি করছে। চতুর্থ ফাঁদ, ফালতু অ্যাপ। টর্চলাইট অ্যাপ কেন আপনার কন্ট্যাক্ট লিস্ট বা গ্যালারির পারমিশন চাইবে? দিলেই আপনি ফাঁদে পড়লেন। এইবার আসি আসল কথায়। আপনার এই তথ্য কিনে ক্রেতারা আসলে কি করে? তারা কি শুধুই দেখার জন্য কেনে? ওয়ান কার্ডিং। আপনার ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে তারা দামি আইফোন বা গিফট কার্ড কিনে তারপর সেটা কম দামে বিক্রি করে ক্যাশ করে নেয়। 2. আইডেন্টিটি থেফট। আপনার এনআইডি দিয়ে অপরাধীরা লোন নেয় বা সিম তুলে অপরাধ করে, টাকা পায় তারা আর পুলিশ ধরে আপনাকে। Blackmail. Your private photos or chat history are bought on the dark web and you are emailed. টাকা না দিলে সব ভাইরাল করে দেব। টোর সিম সোয়াপ। হ্যাকাররা আপনার নম্বরের ডুপ্লিকেট সিম তুলে ফেলে, ফলে আপনার ফোন বন্ধ হয়ে যায় আর সব ওটিপি চলে যায় তাদের কাছে। বাংলাদেশও এর বাইরে নয়। সম্প্রতি আমাদের দেশের অনেক সরকারি বেসরকারি ওয়েবসাইট থেকেও লাখ লাখ মানুষের তথ্য লিক হয়েছে। মনে রাখবেন, একবার ইন্টারনেটে তথ্য ছড়িয়ে পড়লে তা মুছে ফেলা প্রায় অসম্ভব। একেই বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। বাঁচার উপায়? প্রথমেই হ্যাভ আই বিন পন্ড ওয়েবসাইটে ইমেল দিয়ে চেক করুন আপনার পাসওয়ার্ড লিক হয়েছে কিনা। দ্বিতীয়ত, নিজের নাম বা মোবাইল নম্বর দিয়ে পাসওয়ার্ড দেওয়া বন্ধ করুন। পাসওয়ার্ড হতে হবে জটিল এবং শক্তিশালী। তৃতীয় কাজটি 2 স্তর বিশিষ্ট যাচাইকরণটাই। যদি আপনি এটি সব জায়গায় চালু রাখেন, ফেসবুক, জিমেল, তাহলে কেউ আপনার পাসওয়ার্ড জানলেও তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। চতুর্থত, পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে অবশ্যই ভালো মানের পেইড ভিপিএন ব্যবহার করবেন। ফ্রি ভিপিএন এড়িয়ে চলুন। আর হ্যাঁ, কোনো অজানা লিঙ্কে ক্লিক করার আগে 10 বার ভাবুন। লোভনীয় অফারই হলো হ্যাকারদের বড়শি। ডার্ক ওয়েব ইন্টারনেটের এক ভয়ানক বাস্তবতা, কিন্তু একটু সচেতন থাকলেই এই অন্ধকার জগৎ আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার পরিবারের কেউ হয়তো এখনো সহজ পাসওয়ার্ড ব্যবহার করছে। ভিডিওটি শেয়ার করে তাদের আজই সতর্ক করুন। আপনার কি কখনো ফেসবুক আইডি হ্যাক হয়েছে বা এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? কমেন্টে আমাদের জানান। মনে রাখবেন, সাইবার জগতে নিরাপত্তাই হলো একমাত্র সুপার পাওয়ার। প্রশ্ন দিয়ে শুরু করি। আপনিও কি কখনো মনে করেছেন, আমি যদি শহরে থাকতাম তাহলে হয়তো কিছু করতে পারতাম? এই একটা বাক্যই গ্রামের লক্ষ লক্ষ মানুষকে থামিয়ে রেখেছে। কারণ আমাদের শেখানো হয়েছে গ্রাম মানেই সীমাবদ্ধতা আর শহর মানেই সুযোগ। কিন্তু বর্তমানে এই ধারণাটা অনেক পুরনো। আজকের দিনে গ্রাম আপনার দুর্বলতা না, গ্রাম আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে, যদি আপনি জানেন গ্রামে থেকে কিভাবে শহরের মানুষকে টার্গেট করতে হয়। আমরা একটা বড় ভুল করি। আমরা ভাবি বাজার মানে দোকান, কাস্টমার মানে সামনে থাকা মানুষ, ব্যবসা মানে শহর। কিন্তু বাস্তবতা হলো, আজ বাজার হলো আপনার মোবাইলের স্ক্রিন, আজ ব্যবসা মানে হলো বিশ্বাস। বর্তমান যুগে লোকেশন কোনো বিষয় না। শহরের মানুষ আজ টাকা নিয়ে বসে আছে, কিন্তু তারা বিশ্বাসযোগ্য মানুষ খুঁজছে, আর সেই বিশ্বাস এখনো গ্রামেই আছে। তাই খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনি গ্রামে থাকবেন, আপনার পণ্য গ্রামে তৈরি হবে, কিন্তু আপনার কাস্টমার হবে শহরের। এইটাই পুরো মডেল। গ্রাম হবে আপনার প্রোডাকশন ইউনিট, শহর হবে আপনার মার্কেট। আজ যারা এই কথাটার মানে বুঝে গেছে, তারা নীরবে মাসের পর মাস গ্রামে বসেই ভালো ইনকাম করছে। কিভাবে গ্রামে থেকে শহরের মানুষকে টার্গেট করবেন? গ্রাম থেকে শহরের মানুষ টার্গেট করার 5টি শক্তিশালী ক্যাটাগরি। প্রথম ও সবচেয়ে শক্তিশালী উপায়, খাঁটি খাবার ও লাইফস্টাইল পণ্য বিক্রি করা। শহরের মানুষ আজ সবচেয়ে বেশি যে জিনিসটা খুঁজছে সেটা হলো বিশ্বাস। শহরের মানুষ আসলে কি চায়? খুব সোজা করে বললে, ভেজাল মুক্ত খাবার, বাচ্চার জন্য নিরাপদ জিনিস এবং নিজের পরিবারের জন্য নিশ্চিন্তভাবে খাওয়ানো যায় এমন পণ্য। এখন একটু ভাবুন, এই বিশ্বাসটা পাওয়া সহজ কোথায়, শহরে না গ্রামে? স্বাভাবিকভাবেই গ্রামে। গ্রামে বানানো অনেক জিনিস আছে যেগুলো স্বাভাবিকভাবেই খাঁটি ও অর্গানিক হয়, যেমন দেশি ঘি, মধু, মশলা, পিঠা, শুটকি।
এই জিনিসগুলো শহরে পাওয়া যায় ঠিকই, কিন্তু মানুষ নিশ্চিত হতে পারে না এগুলো আসল কিনা। এই কারণেই শহরের মানুষ এই পণ্যগুলো 3 গুণ দামেও কিনতে রাজি হয় যদি সে বিশ্বাস করতে পারে। কাদের টার্গেট করবেন? এই সকল পণ্য আপনি সবার কাছে বিক্রি করতে যাবেন না। টার্গেট করবেন নির্দিষ্ট মানুষকে, যেমন যাদের ছোট বাচ্চা আছে, যাদের বয়স্ক বাবা মা আছেন, যারা স্বাস্থ্য নিয়ে সচেতন। এই মানুষগুলো দাম দেখে না, তারা নিরাপত্তা আর বিশ্বাস দেখে। আপনি কি কি পণ্য দিতে পারেন? শুরুর জন্য খুব বেশি কিছু দরকার নেই, যেমন দেশি ঘি, মধু, সরিষার তেল, মশলা, শুটকি, ঘরে বানানো পিঠা ইত্যাদি। এর মধ্যে 1টা বা 2টো পণ্য দিয়েই শুরু করা যায়। শহরের মানুষকে কিভাবে টার্গেট করবেন? এখানেই আসল কাজ। আপনি জোর করে বিক্রি করবেন না, আপনি শুধু দেখাবেন। যেমন রান্না বা বানানোর সময় লাইভ ভিডিও করতে পারেন। ভিডিওতে বলতে পারেন, এই জিনিসটা আমরা নিজেরাই খাই। অর্ডারের জন্য কোনো ধরনের চাপ দেবেন না, মানুষের প্রশ্নে শান্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করুন। এভাবে ধীরে ধীরে মানুষ আপনাকে বিশ্বাস করবে, আর বিশ্বাস এলেই অর্ডারও আসতে শুরু করবে। দ্বিতীয় উপায়, হাতে বানানো পণ্য প্লাস গল্প বিক্রি করা। গ্রামে এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের কাছে খুব সাধারণ মনে হয়, কিন্তু শহরের মানুষের চোখে এই সাধারণ জিনিসগুলোই লাক্সারি, যেমন নকশি কাঁথা, বাঁশ ও বেতের তৈরি জিনিস, হাতে বানানো ব্যাগ ইত্যাদি। গ্রামে এগুলো প্রতিদিনের জিনিস, কিন্তু শহরে এগুলো পাওয়া কঠিন আর দামও বেশি। এর সাথে গল্প কেন এত গুরুত্বপূর্ণ? শহরের মানুষ শুধু জিনিস কেনে না, গল্প আর অনুভূতিও কেনে। আপনি যদি একটা পণ্যের সাথে বলেন, এইটা আমার মা নিজের হাতে বানিয়েছেন, এই একটা কথাই যে কোনো দামি বিজ্ঞাপনের চেয়ে বেশি কাজ করে, কারণ এতে বিশ্বাস আছে, মানুষের ছোঁয়া আছে। কাদের টার্গেট করবেন? আপনি কাদের কাছে এই পণ্যগুলো দেবেন? শহরের ইয়াং প্রফেশনাল মানুষদের কাছে, যারা গিফট দেওয়ার জন্য কিছু খোঁজে, কিংবা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে এমন মানুষের কাছে। এই মানুষগুলো ইউনিক জিনিস পছন্দ করে, আর পণ্য একটু আলাদা হলে ভালো দাম দিতেও রাজি থাকে। কি কি পণ্য দিতে পারেন? শুরুর জন্য আপনি দিতে পারেন নকশি কাঁথা, হাতে বানানো ব্যাগ, বাঁশ বেতের বিভিন্ন জিনিস, কিংবা কাস্টম নাম বা মেসেজ লেখা পণ্য। একটা ইউনিক ডিজাইনই আপনাকে আলাদা করে তুলবে। শহরের মানুষকে কিভাবে টার্গেট করবেন? এখানেও নিয়ম একটাই, দেখান কিন্তু কেনার জন্য জোর করবেন না। যেমন বানানোর পুরো প্রক্রিয়ার ভিডিও দেখাতে পারেন, কে বানাচ্ছে, কিভাবে বানাচ্ছে তা দেখাতে পারেন। সেই সাথে প্রতিটা পণ্যের সাথে ছোট একটা গল্প বলতে পারেন। তাহলে অল্প সময়েই আপনার উপরে মানুষের বিশ্বাস তৈরি হবে এবং তারা আপনাকে সাপোর্ট করার জন্যই পণ্য কেনা শুরু করবে। তৃতীয় উপায়, ডিজিটাল স্কিল ব্যবহার করে কাজ করা। এই কাজের সবথেকে বড় সুবিধা হলো, এখানে গ্রাম বা শহর কোনো বিষয় না, ইন্টারনেট থাকলেই আপনি কাজ করতে পারবেন। এখানে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কোথায় থাকেন। এখানে একটাই প্রশ্ন করা হয়, আপনি কাজটা ঠিকমতো পারেন কিনা। ডিজিটাল স্কিল মানে কি? ডিজিটাল স্কিল বলতে এমন কাজগুলোকে বোঝায় যেগুলো মোবাইল বা ল্যাপটপ দিয়েই করা যায়, যেমন ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, কাস্টমারদের মেসেজের রিপ্লাই দেওয়া, ভিডিও এডিট করা, পোস্ট বা কন্টেন্ট লেখা ইত্যাদি। এই কাজগুলোর জন্য অফিসে যেতে হয় না। কাদের টার্গেট করবেন? আপনি যাদের কাছে এই সার্ভিস দেবেন, যেমন ছোট বিজনেসের মালিক, ফেসবুক পেজ বা অনলাইন উদ্যোক্তা, অনলাইন দোকানদার। এরা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই পেজ ম্যানেজ করার সময় পায় না। আপনি কি কি সার্ভিস দিতে পারেন? শুরুর জন্য আপনি দিতে পারেন ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, কাস্টমার রিপ্লাই দেওয়া, ভিডিও এডিট করা, কন্টেন্ট লেখা। এর মধ্যে একটা কাজ ভালোভাবে পারলেও সেখান থেকেই শুরু করা যায়। কাজ পাওয়ার জন্য কিভাবে এগোবেন? এখানে বড় বিজ্ঞাপন দেওয়ার দরকার নেই। আপনি করবেন, নিজের কাজের স্যাম্পল বানাবেন, নিজের ফেসবুক প্রোফাইলে কাজ শেয়ার করবেন, পরিচিত বিজনেস পেজে ইনবক্সে কথা বলবেন। যখন কাজ ভালো হবে, ক্লায়েন্ট নিজেই আপনাকে আবার ডাকবে। চতুর্থ উপায়, গ্রামের অভিজ্ঞতা বিক্রি করা। আজকের শহরের মানুষ খুব ক্লান্ত, তাদের টাকা আছে, চাকরি আছে, সব সুযোগ আছে, কিন্তু যেটা নেই তা হলো মানসিক শান্তি। এই শান্তিটাই শহরের মানুষ গ্রামে খুঁজতে চায়। গ্রামে আছে ভোরের শান্ত সকাল, খাঁটি ও ঘরে বানানো খাবার, নীরব ধীর জীবন। শহরের মানুষ এই জিনিসগুলো প্রতিদিনের জীবনে পায় না। এই কারণেই এই অভিজ্ঞতার জন্য মানুষ টাকা দিতে রাজি হয়। কাদের টার্গেট করবেন? এই অভিজ্ঞতাগুলো দেবেন শহরের ক্লান্ত মানুষ, কন্টেন্ট বানান এমন মানুষ, বিদেশি ভ্লগার বা পর্যটক। এরা নতুন অভিজ্ঞতা খোঁজে, আর গ্রাম তাদের কাছে নতুন। আপনি কি কি দিতে পারেন? শুরুর জন্য খুব বড় কিছু দরকার নেই। আপনি দিতে পারেন 1 দিনের বা 2 দিনের গ্রাম ট্যুর, ঘরে বানানো খাবার খাওয়ার অভিজ্ঞতা, ফার্ম লাইফ দেখা ও থাকা, গ্রামের দৈনন্দিন জীবন কাছ থেকে দেখানো। এগুলোই শহরের মানুষের কাছে একটা বড় অভিজ্ঞতা। কিভাবে শুরু করবেন? নিজের গ্রামের সুন্দর দিক ভিডিওতে দেখান। সকালে, রান্নার সময়, মাঠে কাজের দৃশ্য ধারণ করে দেখান গ্রামের জীবন কতটা শান্ত। যখন মানুষ দেখবে, তখন তারাই আগ্রহী হবে। পঞ্চম উপায়, নির্দিষ্ট সমস্যার সমাধান বিক্রি করা।
সব মানুষের জন্য এক জিনিস বিক্রি করলে বিক্রি করা কঠিন হয়, কিন্তু যদি আপনি একটা নির্দিষ্ট সমস্যার সমাধান দেন তাহলে কাস্টমার নিজেই আপনাকে খুঁজবে। কাদের টার্গেট করবেন? আপনি টার্গেট করবেন শহরের এমন মানুষ যাদের নির্দিষ্ট একটা সমস্যা আছে আর যারা সেই সমস্যার নিরাপদ সমাধান খুঁজছে। এই মানুষগুলো দাম নিয়ে বেশি দরদাসা করে না, কারণ তাদের দরকার ভরসাযোগ্য সমাধান। আপনি কি কি সমাধান দিতে পারেন? যেমন গ্রাম থেকে সহজেই যেগুলো দেওয়া যায়, ডায়াবেটিক রোগীদের জন্য আলাদা খাবার, অ্যালার্জি ফ্রি মশলা, বাচ্চাদের জন্য নিরাপদ স্ন্যাক, বয়স্ক মানুষদের জন্য হালকা ও সহজ পাচ্য খাবার। এগুলো সাধারণ পণ্য নয়, এগুলো বিশেষ প্রয়োজনের সমাধান। এই পদ্ধতিটা কাজ করার কারণ হলো সবাইকে টার্গেট করতে হয় না, কম প্রতিযোগিতা থাকে, বিশ্বাস তৈরি হলে বারবার অর্ডার আসে, একজন সন্তুষ্ট কাস্টমার আরও কয়েকজন কাস্টমার এনে দেয়। কিভাবে শুরু করবেন? আগে ঠিক করুন আপনি কোন সমস্যার সমাধান দেবেন। সেই সমস্যাটা নিয়ে কন্টেন্ট বানান, স্পষ্ট করে বলুন এটা কার জন্য। যখন মানুষ বুঝবে এটা আমার সমস্যার জন্য, তখন সিদ্ধান্ত নিতে সময় লাগবে না। সব শেষে এখন একটা সত্য কথা বলি, এই ভিডিও দেখে সবাই কিছু করবে না। বেশিরভাগ মানুষ বলবে ভালো কথা, কিন্তু কাজ করবে না, কারণ পরিবর্তন সবাই চায় কিন্তু দায়িত্ব নিতে চায় না। আপনি যদি আজ শুরু করেন তাহলে আপনি আর সেই 90% মানুষের দলে থাকবেন না। আজই একটা সিদ্ধান্ত নিন, গ্রামে থাকি বলেই কোনো সুযোগ নেই এই অজুহাত দেওয়া বাদ দিন, এবং আমি গ্রাম থেকেই শহরের মানুষকে টার্গেট করে বিজনেস করব এই মনোমানসিকতা নিয়ে আসুন, এবং আজই প্ল্যানিং শুরু করুন। নিজের একটা ফেসবুক পেজ খুলুন, একটা বাস্তব ছবি দিন এবং কাজ শুরু করে দিন। শুরু ছোট হবে, কিন্তু দিক ঠিক থাকলে গন্তব্য। মৃত্যু কি জিনের ব্যর্থতা নাকি প্রোগ্রামের শেষ? আমরা কি বুড়ো হচ্ছি নাকি আমাদের কোষগুলো রিচার্জ করতে ভুলে যাচ্ছে? চলুন আজ আপনার শরীরের সেই রহস্যময় ঘড়ির কাঁটা উল্টে পাল্টে দেখি। আগেই জেনেছি শরীর একটা সুপার কম্পিউটার ফ্যাক্টরি। আজ জানব এই ফ্যাক্টরির এক্সপায়ারি ডেট আসলে কে লিখে দেয়। 1. টেলোমেয়ার, আপনার জিনের মাথার প্লাস্টিক ক্যাপ। আপনি কি খেয়াল করেছেন জুতোর ফিতার মাথায় একটা ছোট প্লাস্টিক ক্যাপ থাকে? ওটা নষ্ট হয়ে গেলে ফিতেটা খুলে যায়। আমাদের ডিএনএ বা জিনের মাথায় ঠিক এমনই একটা সুরক্ষা কবচ থাকে যার নাম টেলোমেয়ার। গল্পটা কি? আপনার কোষ যখনই বিভাজিত হয়, মানে নতুন কপি তৈরি করে, টেলোমেয়ার একটু করে ছোট হয়ে যায়। ফলাফল, যখন এই ক্যাপটা একদম ক্ষয়ে যায়, কোষ তখন কাজ করা বন্ধ করে দেয়, যাকে আমরা বলি এজিং বা বার্ধক্য। টুইস্ট, আপনি চাইলে এই ক্ষয়ে যাওয়াটা স্লো করে দিতে পারেন। বিজ্ঞানীরা বলছেন আপনার লাইফস্টাইল এই ক্যাপটাকে সুপার গ্লু দিয়ে ধরে রাখতে পারে। 2. কেন কেউ 80তেও রকস্টার আর কেউ 40এই পুরনো মডেল? আমাদের চারপাশে এমন মানুষ আছেন যারা বয়সে বড় কিন্তু এনার্জিতে ছোটদের হার মানান। রহস্যটা কোথায়? জিনের দোষ? মাত্র 20% হল আপনার বংশগতি, বাকি 80% হল আপনার সফটওয়্যার সেটিং বা এপিজেনেটিক্স। ইনফ্ল্যামেশন, শরীর যখন সারাক্ষণ টক্সিক খাবার আর দুশ্চিন্তার আগুনে পড়ে তখন জিনের মেকানিজম জং ধরে যায়, একে বলে ইনফ্লামেজিং। অ্যাক্টিভ জিন, যে 80 বছরের বৃদ্ধ প্রতিদিন হাঁটেন বা হাসি খুশি থাকেন, তার শরীরে সার্টিউইন নামক কিছু এনার্জি জিন অ্যাক্টিভ থাকে, যা কোষের আয়ু বাড়িয়ে দেয়। 3. মৃত্যু কি তাহলে প্রোগ্রামের শেষ? বিজ্ঞান বলছে আমাদের কোষের ভেতরে একটা ডেথ প্রোগ্রাম আগে থেকে ইনস্টল করা আছে, যাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। কিন্তু প্রশ্ন হল, আপনি কি সেই প্রোগ্রামটা সময়ের আগেই রান করছেন? ভুল কমান্ড। অতিরিক্ত স্ট্রেস আর প্রসেসড ফুড আপনার শরীরকে সিগন্যাল দেয় যে এই সার্ভার আর কাজ করছে না, এবার শাটডাউন করো। আর সঠিক কমান্ড উপবাস বা ইন্টারমিটেন্ট ফাস্টিং, গভীর ঘুম আর মেডিটেশন শরীরকে সিগন্যাল দেয় যে এখনও অনেক কাজ বাকি, মেরামতের কাজ শুরু করো। 4. চিরযৌবনের সিক্রেট রেসিপি ল্যাবে নয়, আপনার হাতে। আপনার ফ্যাক্টরিকে আপ টু ডেট রাখতে 3টি ম্যাজিক বাটন। মুভিং ইজ লিভিং, শরীরকে যত নড়াচড়া করাবেন টেলোমেয়ার তত মজবুত হবে। অলসতা মানেই জিনের জন্য রিটায়ারমেন্ট নোটিস। ক্যালোরি রেস্ট্রিকশন, পেট ভরে খাবার চেয়ে একটু খালি পেটে থাকা জিনের আয়ু বাড়ায়। এটা অনেকটা আপনার ফোনের অপ্রয়োজনীয় ভ্যাপ ডিলিট করার মতো। পারপাস বা লক্ষ্য, যার জীবনে বড় কোনো লক্ষ্য বা আনন্দ আছে তার ব্রেন শরীরকে বুড়ো হওয়ার অনুমতি দেয় না। বিশ্বাস করুন, ইকিগাই বা বেঁচে থাকার আনন্দই শ্রেষ্ঠ অ্যান্টি এজিং ক্রিম। শেষ কথা, মুভিটা কি ট্র্যাজেডি নাকি ব্লকবাস্টার? মৃত্যু হয়তো ধ্রুব সত্য,
কিন্তু অকাল বার্ধক্য একটা চয়েস। আপনার কোষগুলো ক্লান্ত হয়ে থেমে যাচ্ছে না, বরং তারা আপনার অবহেলায় অভিমান করছে। জিন হয়তো আপনার জীবনের স্টোরি লাইন লিখেছে, কিন্তু এডিটিং প্যানেলে বসে আছেন আপনি নিজেই। আজ থেকে নিজের শরীরকে বলুন, বন্ধু, আজ থেকে আমরা বুড়ো হব না, আমরা আরও অভিজ্ঞ আর শক্তিশালী হব। হাই অ্যাচিভিং নারী পুরুষ কারা জানেন? আপনি যদি হাই অ্যাচিভিং হন, তাহলে এই কথাগুলো আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। হাই অ্যাচিভিং বললেই আমরা সাধারণত সিইও, বড় কর্মকর্তা, ডাক্তার, শিক্ষক বা উদ্যোক্তাদের কথা ভাবি। কিন্তু বাস্তবে হাই অ্যাচিভিং কোনো পদ নয়, কাজ করার একটি প্যাটার্ন। একজন গৃহিণী, একজন সাধারণ কর্মী, এমনকি ঘরে বসে দায়িত্ব সামলানো মানুষটিও হাই অ্যাচিভিং হতে পারেন। হাই অ্যাচিভিং মানুষ মানে যারা নিজে থেকেই দায়িত্ব নেয়, কাজ অর্ধেক রেখে উঠতে পারে না, মোটামুটি ভালোতে সন্তুষ্ট হয় না, নিজের কাজের স্ট্যান্ডার্ড নিজেই সেট করেন। এরা সাধারণত দায়িত্বশীল, দক্ষ, কনসিস্টেন্ট, নিজেকে প্রমাণ করতে অলসেমি করে না, চটপটে, সচেতন এবং ফলাফলমুখী হয়। কিন্তু সমস্যাটা ঠিক এখানেই। হাই অ্যাচিভিং মানুষের সমস্যা উচ্চাকাঙ্ক্ষা না, সমস্যা হল মস্তিষ্কের শেখা প্যাটার্ন। এরা প্রশংসা পেলে ব্রেন ডোপামিন রিলিজ করে, কাজের স্বীকৃতি পেলে নিরাপত্তার অনুভূতি শক্ত হয়। কিন্তু যেদিন প্রশংসা কমে যায়, স্বীকৃতি আসে না, নিউরোসিস্টেম এটাকে লস হিসেবে ধরে নেয়। ভেতরে তখন অটোমেটিক সুইচ অন হয়, আমাকে আবার প্রমাণ করতে হবে। ফলে আরও বেশি কাজ করে, ওভার ডেলিভারি, আরও নিখুঁত হওয়ার চাপ অনুভব করে। এটা তাদের উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটা আত্মমূল্যের ওপর নিজেরাই শর্ত বসান। বারবার কাজ, পারফরমেন্স আর আউটপুট দিয়ে নিজেকে প্রমাণ করতে করতে মস্তিষ্ক ধীরে ধীরে একটি বিপজ্জনক বিশ্বাস শিখে নেয়, আমি তখনই মূল্যবান যখন আমি ভালো পারফর্ম করি। এটাই হলো এদের কন্ডিশনাল সেলফ ওয়ার্থ। নারীদের ক্ষেত্রে এই চাপ আরও গভীর, কারণ ছোটবেলা থেকেই শেখানো হয় ভালো না হলে গ্রহণযোগ্য নয়, সুন্দরী হতে হবে, গুণ না থাকলে বিয়ে হবে না। ফলে কাজ হয়ে যায় আত্মমূল্য রক্ষার হাতিয়ার। নিজেকে গড়ে তোলার চেয়ে নিজেকে প্রমাণ করাই মুখ্য হয়ে ওঠে। কিন্তু সত্যটা কি জানেন? আপনার পারফরমেন্স আপনার দক্ষতা, আপনার মূল্য আপনি নিজেই। আপনি কাজ করেন কারণ আপনি পারেন, কারো গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নয়। আপনি নিখুঁত কাজ করেন প্রশংসার জন্য নয়, বরং এটা আপনার মান। নিজেকে বলুন, আমি কাউকে প্রমাণ করার জন্য কাজ করি না, আমি কাজ করি কারণ এটাই আমি। সেদিনই চাপ কমবে, নিজের প্রতি আত্মবিশ্বাস গভীর হবেন, সেদিনই আপনি সত্যিকারের ফ্রি হবেন। $70-80 টাকাতেও যেভাবে শুরু করবেন আপনার গ্লোবাল বিজনেস। এক্সপোর্ট বা রপ্তানি শব্দটা শুনলেই চোখের সামনে কি ভাসে? বিশাল সব কন্টেনার, পোর্টে হাজারো ঝামেলার পেপারওয়ার্ক আর কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, তাই না? সত্যি বলতে এই ধারণাটা 10 বছর আগের। কিন্তু 2025-26 সালে এসে যদি ভাবেন এক্সপোর্ট করতে বিশাল টাকার মালিক হতে হবে, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার ড্রয়িং রুমে বসেই আপনি এখন বিদেশের মার্কেটে পণ্য পাঠাতে পারেন। আজকে একদম সহজ বাংলায় বলবো কিভাবে বাংলাদেশ থেকে ছোট পরিসরে কম বাজেটে এক্সপোর্ট শুরু করা যায়। কোনো তাত্ত্বিক কথা না, একদম প্র্যাকটিক্যাল গাইডলাইন। 1. কি এক্সপোর্ট করবেন? উইনিং প্রোডাক্টস। শুরুতেই চাল, ডাল বা বড় গার্মেন্টস আইটেমে যাবেন না, ওগুলোতে কম্পিটিশন বেশি, মার্জিন কম। নতুনদের জন্য ইজি টু স্টার্ট এবং হাই ভ্যালু প্রোডাক্ট হলো হস্তশিল্প ও জুট প্রোডাক্ট, পাটের শৌখিন ব্যাগ, শতরঞ্জি, নকশি কাঁথা, বেতের ঝুড়ি। ইউরোপ আর আমেরিকায় এগুলোর ডিমান্ড আকাশ ছোঁয়া। ওরা এগুলোকে ইকো ফ্রেন্ডলি লাক্সারি পণ্য মনে করে। 2. শুকনো খাবার ও মশলা। হাতে ভাজা মুড়ি, খাঁটি সরিষার তেল, অর্গ্যানিক মধু, আচার বা ঘরে বানানো গুঁড়া মশলা। প্রবাসী বাঙালিরা এগুলোর জন্য পাগল। 3. টি-শার্ট ও কাস্টম অ্যাপারেল। ছোট ছোট লটে 50 থেকে 100 পিস হাই কোয়ালিটি টি-শার্ট বা হুডি, বিশেষ করে প্রিন্ট অন ডিমান্ড স্টাইলে। এছাড়াও পেট টয়স আর অ্যাক্সেসরিজ, সুপারি পাতার তৈজসপত্র, চা পাতা, লেদারের ছোট আইটেম, গামছা ও খাদি পণ্যের ফিউশন, নারিকেলের খোসার পণ্য, হাতে বোনা শতরঞ্জি ও র্যাগস, ভ্যাকিউম প্যাকড শুটকি, নকশি কাঁথার ওয়ালম্যাট, এসব নিয়েও চেষ্টা করা যায়।
চাহিদার শেষ নেই। 2. প্রসেসটা আসলে কতটা কঠিন? দ্য প্রসেস। ভয় পাবেন না, প্রসেসটা এখন অনেক ডিজিটাল। ধাপগুলো দেখুন। ট্রেড লাইসেন্স। সাধারণ একটা ট্রেড লাইসেন্স করুন, ইম্পোর্ট এক্সপোর্ট মেনশন থাকলে ভালো, না থাকলেও শুরু করা যায়। ই-টিন ও বিন এগুলো অনলাইনে ফ্রিতেই করা যায়। ব্যাংক অ্যাকাউন্ট। ব্যবসার নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলুন। ইআরসি অর্থাৎ এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটাই মেন। অনলাইনে আবেদন করে 10-12 হাজার টাকার মধ্যেই এটা পাওয়া সম্ভব, কোনো দালালের দরকার নেই। স্যাম্পল শিপমেন্ট। কুরিয়ার সার্ভিস যেমন DHL, ফেডেক্স, অ্যারামেক্স ব্যবহার করে প্রথমে ছোট স্যাম্পল পাঠান। 50 কেজির নিচে হলে অনেক ঝামেলার পেপারওয়ার্ক লাগে না। 3. বায়ার বা ক্রেতা পাবো কই? দ্য রিয়েল হাসল। লাইসেন্স করা সহজ, বায়ার পাওয়াটাই আসল চ্যালেঞ্জ। লিঙ্কডইন। এখানে প্রফেশনাল বায়াররা থাকে। নিজের পণ্যের সুন্দর ছবি ও ভিডিও দিয়ে রেগুলার পোস্ট করুন, বায়ারদের কানেক্ট করুন। প্রবাসী বাঙালি। আপনার পরিচিত কেউ বিদেশে থাকলে তাকেই প্রথম ডিস্ট্রিবিউটর বানান। সে ওখানকার লোকাল গ্রোসারি শপে আপনার পণ্য অফার করবে। B2B মার্কেটপ্লেস। আলিবাবা বা অন্যান্য সাইটে সেলার হিসেবে ফ্রি অ্যাকাউন্ট খুলে প্রোডাক্ট লিস্টিং করুন। 4. বাজেট কেমন লাগবে? শুনলে অবাক হবেন, 50,000 থেকে 1 লাখ টাকা হাতে থাকলেই ছোট স্কেলে এক্সপোর্ট শুরু করা সম্ভব। বাকিটা আপনার স্মার্টনেস। কিছু প্রো টিপস যা কেউ বলবে না। 1. লোভ করবেন না। শুরুতেই বড় কন্টেনার পাঠানোর চিন্তা বাদ দিন। ছোট কার্টন বা পার্সেল দিয়ে শুরু করুন। 2. প্যাকেজিং ইজ কিং। আপনার পণ্যের কোয়ালিটি অ্যাভারেজ হলেও প্যাকেজিং হতে হবে বিশ্বমানের। বায়ার প্যাকেজিং দেখেই ইমপ্রেস হয়। 3. কমিউনিকেশন। বায়ারের সাথে ইংরেজিতে চ্যাটিং বা মেল চালাচালি করার মতো বেসিক দক্ষতা থাকতে হবে। শেষ কথা, ডলারের যা রেট, এখন লোকাল মার্কেটে যুদ্ধ না করে গ্লোবাল মার্কেটে ছোট একটা জানলা খুলতে পারলেই আপনার লাইফ সেট। শুধু দরকার একটু সাহস আর লেগে থাকার মানসিকতা।